KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আর কালকে আবার ক্রিকেট ক্যারাভেন তার নতুন অভিযান শুরু করবে কটকের আইকনিক বারবাটি স্টেডিয়ামে। সেখানে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের খেলাটা আরও ইন্টারেস্টিং, কারণ এই ভারত হচ্ছে গৌতম গম্ভীরের ভারত, ঠিক যেমন টেস্ট ম্যাচে ছিল তেমনি। মাঝখানে 30শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত ওটা গৌতম গম্ভীরের ভারত ছিল না, ওটা ছিল রোহিত বিরাটদের ভারত। ইনফ্যাক্ট সত্যি কথা বলছি যে একটু পরে আপনারা জয়জ্যোতি ঘোষের সঙ্গে যোগাযোগ করব, ওর সঙ্গে একটু কথা বলে যা বুঝলাম যে ম্যাচ ঘিরে কটকে হিউজ এক্সাইটমেন্ট এবং সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে, যাকে বলে অলরেডি ম্যাচ শুরু হওয়ার আগেই বক্স অফিস সিট। কিন্তু ওই বারবাটি স্টেডিয়ামের বাইরে যে বৃহত্তর ক্রিকেট সমাজ গোটা ভারতে ছড়িয়ে আছে, সেখানে কোথাও যেন ওই ম্যাচ ঘিরে ততটা উৎসাহ নেই। এখনও সবাই ডুবে আছেন ওই বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরমেন্সে, স্পেশালি বিরাট কোহলি পারফরমেন্সে। খুব ছোট একটা উদাহরণ দিই, আজকে আমাদের যে মেকআপ করে সূর্য, সে আমায় বলছিল, ইস যদি যশস্বী জয়সওয়ালটা একটু তাড়াতাড়ি আউট হয়ে যেত তাহলে বিরাটের 100টা হয়ে যেত, অথবা যদি একটু সাউথ আফ্রিকা বেশি রান করতো। বিশ্বাস করুন, এটাই চারপাশে শুনছি যে বিরাট কোহলি থার্ড 100টা যদি হয়ে যেত, রোহিত শর্মা যদি সেঞ্চুরিটা হয়ে যেত। কেউ ভারতের কথা বলছে না, সবাই বলছে বিরাটের কথা অথবা রোহিতের কথা। সবাই জানেন যে বিরাট কোহলি রোহিত শর্মা মিলেই 38 বছরের লজ্জা থেকে ক্রিকেট ভারতকে উদ্ধার করেছেন। কারণ যদি ওয়ানডে সিরিজটাও ভারত হেরে যেত তাহলে সাউথ আফ্রিকা হতো ইমরানের পাকিস্তানের পর সেকেন্ড টিম যারা 38 বছর পর ভারতকে দুটো ফরম্যাটেই হারিয়ে দিয়ে চলে গেল। এটা থার্ড ফরম্যাট। এবার এই টি20টা আরও ইন্টারেস্টিং। এই ম্যাচটা কালকে যখন দেখবেন, শুধুই ম্যাচ দেখবেন না, এই ম্যাচে আরও কেন ইন্টারেস্টিং, কারণ স্পন্সররা এখন বলছে বিরাট, মানুষ বলছে বিরাট, টিভি চ্যানেলের রিপোর্ট হচ্ছে বিরাট, সবাই শুধু বিরাট এবং রোহিত এই দুজনকে নিয়ে মত্ত। কালকের যে ক্রিকেট গ্রহ, সেখানে বিরাট রোহিত কেউ নেই। কালকে আছেন শুভমন গিল, আবার ফিরে আসছেন টি20তে, যদিও তিনি ক্যাপ্টেন নন, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কিন্তু সূর্যকুমার যাদবের এবছরে আমি একটা আপছাই রিপোর্ট দেখছিলাম, বোধহয় অ্যাভারেজ 15। কাজে সূর্যকুমার যাদব কিন্তু আর বেশি এই সিরিজটা খারাপ পারফরমেন্স করলে টি20 ওয়ার্ল্ড কাপ যেটা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, তাতে নেতা থাকবেন কিনা ঘোরতর সন্দেহ। আমার ধারণা থাকবেন না, শুভমন গিলকে বসিয়ে দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যে মাঝখানে নির্বাচকরা একটা নিয়ম করেছিলেন যে আপনি যদি ইনজিয়ার্ড হন তাহলে আপনাকে ম্যাচ খেলে ফেরত আসতে হবে, অর্থাৎ একটা ম্যাচ ফিটনেস দেখাবেন, তারপর আবার আপনি দলে ফেরত আসবেন। হার্দিক পান্ডিয়া যেমন ইনজিয়ার্ড হয়েছিলেন, মাঝখানে খেলেছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে, খেলে আবার তিনি ফেরত আসছেন। তার শুভমন গিলের ক্ষেত্রে এই নিয়ম অনুসরণ করা হয়নি, কারণ শুভমন গিল হচ্ছেন এই যে গম্ভীরের যে সাম্রাজ্য, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যারা দর্শনগতভাবে কোহলির ভারতের বিরোধী। এবার শুভমন গিলকে যিনি কলকাতায় ট্রিট করেছেন, ডক্টর সপ্তর্ষি বসু, উনি আমায় বলছিলেন যে ওর ঘাড়ের যে সার্ভাইকাল স্পাইনে যে মাসেল স্প্যাজমটা হয়েছে, সেটার জন্য রেস্ট নেওয়া দরকার, আমরা প্রেসক্রাইব করেছিলাম। কোহলি, মাফ করবেন, শুভমন গিল হয়তো রেস্ট নিয়েছে, কিন্তু সেই ইঞ্জুরিটা হয়েছিল 16ই নভেম্বর, কালকে 9ই ডিসেম্বর। 16ই নভেম্বর থেকে মানে কতদিন, 14 দিন, 9 দিন, 23 দিন, রাফলি তিন সপ্তাহ। হয়তো এক মাস রেস্ট নিলে বেটার হতো, কিন্তু শুভমন গিল, তাকেও ফিরতে হবে তাড়াতাড়ি। আশা করা যায় যে তিনি ফিট হয়ে গেছেন। সপ্তর্ষি বসু বলছিলেন যে 3 সপ্তাহ ভালো টাইম, 1 মাস হলে ভালো হতো, কিন্তু 3 সপ্তাহ মোটামুটি ভালো। এবার দেখতে হবে শুভমন গিল তিনি কতটা ফিট আছেন। হার্দিক পান্ডিয়া ফেরত আসছেন, ধরে নেওয়া যায় তিনি ফিট, কারণ তিনি অনেকটা সময় পেয়েছেন। বরুণ চক্রবর্তী এক্স ফ্যাক্টর হয়ে দেখা দেবেন সাউথ আফ্রিকার জন্য, কারণ এখন অবধি সাউথ আফ্রিকা থেকে খেলেনি বরুণ চক্রবর্তী। বুমরা ফিরছেন, বুমরা দাঁড়িয়ে আছেন 99 উইকেটে, 99 টি20 উইকেটে। যদি আরেকটা উইকেট কালকে পান তাহলে 3টে ফরম্যাটে 100 উইকেট হয়ে যাবে, যেটা একটা বড় কীর্তি। কিন্তু সবাই তাকিয়ে থাকবেন দেখার জন্যে যে ব্যাটিংটা কীরকম চলে। তিলক ভার্মা আছেন, সঞ্জু স্যামসন আছেন, সঞ্জু স্যামসনকে নিচে নামতে হবে। কিন্তু আমার মনে হয় যে গম্ভীরের ভারতকে যদি কোহলির ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে গম্ভীরের ভারতের সেরা অস্ত্র শুভমন গিল নন, সেরা অস্ত্রের নাম হচ্ছে অভিষেক শর্মা। তিনি কিন্তু যদি এই সিরিজটা রাঙিয়ে দেন
তাহলে কিন্তু গম্ভীরের ভারতও খুবই শক্তিশালী ক্রিকেট রাষ্ট্র হয়ে উঠে দাঁড়াবে এবং সেক্ষেত্রে সাউথ আফ্রিকা ছিটকে যাবে সিরিজ থেকে। খুব ইম্পর্টেন্ট অভিষেক শর্মা, যিনি ব্যাট করতে নামলেই একটা দোলাচল শুরু হয় এবং এমন একটা এক্সাইটমেন্ট হয় যে ওয়াসিম আকরমের মতো মানুষও আকৃষ্ট হয়ে পড়েন। তো আমার মনে হয় এই পাসওয়ার্ডটা লুকিয়ে আছে অভিষেক শর্মার ওপর, তিনি কেমন খেলেন। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, খুব দ্রুত ফেরত ফিরে এলাম বিরতির পর। এতক্ষণ তো আমি বলছিলাম, আমি তো কলকাতায় বসে বলছি, আর যে লোকটা ওখানে বসে আছে বাবুটি স্টেডিয়ামে, সে কি বলছে এটা শুনি। জয়জ্যোতি ঘোষ, কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর, ওভার টু ইউ। কটকে রয়েছি। আগামীকাল ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টি-20 ম্যাচ, মানে এই টি-20 সিরিজটা শুরু হচ্ছে কটক টি-20 দিয়ে। আর কটক নিয়ে কি বলবো বলুন তো, এর আগেও এসছি বেশ কয়েকবার কটকে। এই বছরই ভারত ইংল্যান্ড ওডিআই ম্যাচ কভার করতে এসেছিলাম। কটকের মধ্যে একটা আলাদা স্পিরিট রয়েছে, মানে কটকে যারা যারা বাস করেন, যারা যারা থাকেন, তারা সাংঘাতিক রকমের ক্রিকেট পাগল, ক্রিকেট ক্রেজি, ক্রিকেট উন্মাদ বলা যেতে পারে। এখানে টিকিট নিয়ে হাহাকার আপনারা জানেন যে কি পর্যায়ে যায়, এবং গত দুদিন আগে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন কিন্তু জানিয়ে দিয়েছে যে টিকিট অলরেডি সোল্ড আউট। আজও যখন আসছিলাম হোটেল থেকে স্টেডিয়ামের দিকে, ক্যাব ড্রাইভার থেকে শুরু করে অনেকেই বলছিলেন যে একটা টিকিট হবে দাদা, এক টিকিট হোগা। তো টিকিট নিয়ে হাহাকারটা চলবেই। কালকে ম্যাচ মানে প্রথম বল পড়ার আগে অবধি চেষ্টা করবে অনেকে যে এই স্টেডিয়ামে ঢোকার। শুধুমাত্র যে কালকের ম্যাচের জন্য সেটা কিন্তু নয়, আজকে ভারতীয় দল প্র্যাকটিস করছে, এখানেও এত মানুষ এসছেন তাদেরকে চিয়ার করতে। এটাই যেন স্পিরিট কটকের, এবং ভারতীয় দলকে এরা সাংঘাতিকভাবে চিয়ার করেন। বলা যেতে পারে যে 12th ম্যান হিসেবে যেন খেলছে তারা অলরেডি। মানে আম্পায়ার যথেষ্ট রকমভাবে কিন্তু চাপে থাকবে আগামীকাল। আর মানে যখনই কটক অফিসিয়েট করতে হয় আর কি কোনো আম্পায়ারকে, তখন যথেষ্ট চাপে থাকে, কারণ এরা সাংঘাতিক রকমভাবে কিন্তু ভারতীয় দলকে সাপোর্ট করে, এবং বিরাট পর্যায়ে কিন্তু সাপোর্টার রয়েছে এখানে কটকে। আর ভারতীয় দলের কথা বলতে গেলে বলতে হয় যে শুভমান গিল প্র্যাকটিস শুরু করেছেন। শুভমান গিলকে ফিট মনে হয়েছে, তিনি যথেষ্ট ভালো প্র্যাকটিস করেছেন আজকে, ব্যাটিং করেছেন এবং ফিল্ডিং প্র্যাকটিস করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তিনি খেলবেন। আর সূর্যকুমার যাদব আজকে প্রেস কনফারেন্স করেন, তিনি একটা কথাই বলছেন যে আমাদের প্রিপারেশন কিন্তু 2024 ওয়ার্ল্ড কাপের পরেই শুরু হয়ে গিয়েছিল, এমন নয় যে এখন থেকে শুরু হচ্ছে, মানে আগামীকালের ম্যাচ থেকে শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন। তিনি এক্সাম্পলও দেন যে কোনো এক পরীক্ষা সামনে চলে আসলো, মানে 4 দিন পরে সিলেবাস শেষ করে দেবে এমন তো হতে পারে না, একটা লং প্রসেস দরকার। সেই প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। একই সঙ্গে সঞ্জু স্যামসনের প্রসঙ্গ আসে। সঞ্জু স্যামসন কত নম্বরে খেলবেন তিনি পরিষ্কার বলেন যে ওপেনিং স্লটটা তো ফিক্সড, আমরা জানি অভিষেক শর্মা, শুভমান গিল রয়েছেন। ওপেনিং স্লট বাদে 3 থেকে 6-7 অব্দি যেসব ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু ফ্লেক্সিবল, যে কোনো পজিশনে তারা ব্যাটিং করতে পারবেন, এবং সেই বুঝেই কিন্তু তিনি মানে ম্যাচের কি পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু ব্যাটারদের তিনি পাঠাবেন। তো এটাও ইঙ্গিতটা স্পষ্ট। আর একটাই কথা বলার যে কটকের উইকেট সাধারণত ব্ল্যাক সল উইকেট হয়, এবারের উইকেটটা কিন্তু অন্যরকম। এবারের উইকেটটা রেড সল উইকেটে যেখানে একটু পেস হবে, বাউন্স থাকবে। ইন্টারেস্টিং হবে দেখা যে কি আচরণ করে আগামীকাল। আর উইকেটের পাশাপাশি বলে রাখি যে টস কতটা ফ্যাক্টর। টস কিন্তু বিরাট কিছু ফ্যাক্টর নয়। গৌতম গম্ভীর বিশাখাপত্তনমে শেষ দিন বলেছিলেন যে টি-20 সিরিজে টস কিন্তু সেভাবে ফ্যাক্টর হবে না, 19-20 হয়তো হতে পারে, তবে বিরাট একটা ফ্যাক্টর হয়ে গেল টস। যেরকম একটা ওডিআই সিরিজে হয়েছে, আমরা দেখেছি যে একটা দল পুরো শিশিরহীন অবস্থায় খেলেছে, একটা দল শিশিরে একদম মানে একেবারেই বল ভেজা অবস্থায় খেলেছে। তো একটা ম্যাসিভ ফ্যাক্টর হয়েছে, সেই ফ্যাক্টরটা কিন্তু খুব একটা পড়বে না টি-20 সিরিজে, কারণ সন্ধ্যা 7টা থেকে ম্যাচটা শুরু হচ্ছে, হয়তো 19-20 হবে আর কি। তবে সবকিছু বাইরে রেখে এটাই বলবো, উইকেট শিশির বাইরে রেখে একটা কথাই বলা, সেটা হচ্ছে ভালো ক্রিকেটটা খেলতে হবে। যদি ভালো ক্রিকেট খেলে তাহলে ভারত জিতবে। এবং মনে রাখতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি নেই, গৌতম গম্ভীরের কাছে এটাও কিন্তু একটা সাংঘাতিক জবাব দেওয়ার জায়গা। যদি ভারত টি-20 সিরিজ জিতে যায় তাহলে গৌতম গম্ভীর কোথাও গিয়ে কিন্তু জিতে যাবেন। রোহিত শর্মা, বিরাট কোহলি জিতেছেন, এখানে গৌতম গম্ভীরও জিতবেন। আর যদি না জেতে এক্ষেত্রে ভারতীয় দল টি-20 সিরিজ কোনো কারণে, তাহলে কিন্তু আবারও সেই আওয়াজ উঠবে যে এখনো পর্যন্ত রোহিত
এবং কোহলি ছাড়া ভারতীয় দল স্বাবলম্বী হতে পারেনি। নতুন নতুন যারা ক্রিকেটার রয়েছেন, অভিষেক শর্মা, এই ভারতীয় দলে যারা যারা খেলবেন আর কি, অভিষেক শর্মা থেকে শুরু করে অন্যান্য যেসব ক্রিকেটাররা রয়েছেন, তারা কিন্তু টি-20 ক্রিকেট খেলতে যথেষ্ট রকমভাবে সিদ্ধহস্ত, এবং অভিষেক শর্মা ডোমেস্টিক সার্কিটে কিরকম ব্যাটিং করেছেন আমরা দেখেছি। আর অন্যান্য ক্রিকেটারদের মধ্যে যারা এক্সপিরিয়েন্স, হার্দিক পান্ডিয়া ভীষণ পপুলার, এখানে গতকাল প্র্যাকটিস করেছেন। শিবম দুবের দিকে নজর থাকবে, বরুণ চক্রবর্তীর দিকে নজর থাকবে, জসপ্রীত বুমরার দিকে নজর থাকবে। প্রত্যেকে রোল জানে, এবার শুধু মাঠে গিয়ে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষা। কটক প্রস্তুত, দেখা যাক টিম ইন্ডিয়া কটকবাসীর মুখে, কটক স্টেডিয়ামে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারে কিনা। ধন্যবাদ জয়। তুমি ওখানে যখন যাচ্ছ আমার মনে হয় তুমি নিশ্চয়ই পুরীর সমুদ্রের ধারে যাবে, ওই ভালো খাজা টাজা কিছু কিনে নিয়ে এসো, তারপর তোমার সঙ্গে আবার দেখাবে, ভারতকে জিতিয়ে আনো। আর আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, এরপর ফিরে আসবো ফুটবল নিয়ে। ফিরে এলাম বিরতির পর। এই ডিসেম্বর মাসটা কোচদের জন্য কি ভালো নয়? নভেম্বর ডিসেম্বর এত গৌতম গম্ভীর বলছি, আরও একজন ভদ্রলোকেরও কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, তার নাম অস্কার ব্রুজো। একে তো তিনি লাস্ট ম্যাচে লাল কার্ড দেখায় ওই সুপার কাপে মাঠে বসতেই পারেননি, গ্যালারিতে বসে ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে খেলা দেখতে হয়েছে। তার উপরন্তু ইস্টবেঙ্গল আবার একটা ট্রফি হারা হলো। মনে রাখবেন অস্কার ব্রুজো দায়িত্ব নিয়েছেন 14 মাস আগে। 14 মাস আগে কার্লোস কোয়াদ্রাত চলে গেছেন, তিনি দায়িত্ব নিয়েছেন। কে কার্লোস কোয়াদ্রাত? এই মুহূর্তে ফিলিপিন্স টিমের, ন্যাশনাল টিমের কোচ। ফিলিপিন্সকে এশিয়ার যেসব টুর্নামেন্টে খেলাচ্ছেন সেখানে ভারত প্রবেশাধিকার পায়নি, দিব্যি আছেন। এবং মনে রাখতে হবে ইস্টবেঙ্গলকে শেষ টুর্নামেন্ট দিয়েছেন কিন্তু কার্লোস কোয়াদ্রাত কলিঙ্গতে সুপার কাপ জিতে। সেই কার্লোস কোয়াদ্রাত এবার তিনি কোচের চেয়ারে নেই, অস্কার ব্রুজো আছেন। 14 মাসে ইস্টবেঙ্গল কি পেয়েছে অস্কার ব্রুজোর কাছে? 4টে ট্রফি, শিল্ড, ডুরান্ড এবং 2টো সুপার কাপ। একটাও তিনি জিততে পারেননি। শিল্ড, ডুরান্ড এবং 2টো সুপার কাপ। এবং একটা ইস্টবেঙ্গলের জন্য প্যাটার্ন হয়ে যাচ্ছে, যেটা মোহনবাগানের সঙ্গে টাই ব্রেকারের আগে হয়েছিল, যে ইস্টবেঙ্গল দারুণ খেলবে, খেলে গোলটা করতে পারবে না এবং শেষ অবধি টাই ব্রেকারে চলে যাবে এবং ইস্টবেঙ্গল টাই ব্রেকারে হেরে যাবে। ঠিক মোহনবাগানের ম্যাচে যা হয়েছিল এখানেও তাই হলো। এবং সেদিন সন্দীপ নন্দী বলেছিলেন, এত সমালোচিত হলেন যে কেন দেবজিৎ মজুমদারকে তিনি নামিয়েছিলেন, কেন প্রপসুকন গিলকে তুলে নেওয়া হয়েছিল। কালকে তো প্রপসুকন গিলই গোলকিপিং করেছেন, তাতে তো কোনো ফলের কোনো তফাৎ হয়নি। এই যে অস্কার ব্রুজো বলেছিলেন যে চেঞ্জটা গন্ডগোল হলো, আমাকে ও এসে বলল, এটাও তো ভাবা যায় না। একজন কোচ বলছেন যে আমার অ্যাসিস্ট্যান্ট কোচ এসে বললো তাই চেঞ্জ করলাম। ইভেনচুয়ালি তো ডিসিশনটা কোচের। আমি তো জীবনে কোনোদিন পিকে ব্যানার্জিকে বলতে শুনিনি যে অরুণ ঘোষ এসে বলেছিল বলে এই চেঞ্জটা করেছিলাম। প্রাইভেটলি বলতে পারেন, কিন্তু ফর্মালি কি, অফিসিয়ালি কি করে বলতে পারেন? তুমি তো কোচ, যে কোনো সিদ্ধান্ত তোমার ইউনিট নেবে, সেটা দিনের শেষে তোমার সিদ্ধান্ত। এবং কালকে আবার মনে হলো যে সন্দীপ নন্দী তো ভুল বলেননি। প্রপসুকন গিলের জায়গায় হয়তো দেবজিৎ মজুমদার খেললেও হয়তো রেজাল্ট একই থাকতো, তিনি তো ঠিকই বলেছেন। যদিও প্রপসুকন গিল অতিরিক্ত সময়ে যে গোল বাঁচিয়েছেন পরপর 2টো, আমার ভাস্কর গাঙ্গুলিকে মনে পড়ে যাচ্ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অতিরিক্ত সময়ে গেল কেন? মিগুয়েল যে গোলটা মিস করেছেন সেই গোল মিস হয় না। আরেকটা গোল এই জাপানি স্ট্রাইকার হিরোশি হাতে হেড করলেন। এবার হিরোশিকে, যাকে ডায়মন্ডকসকে সরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আনা হলো। ইস্টবেঙ্গলের অভ্যন্তরে কান পাতুন, অনেকে বলবেন ডিসিশনটা হেস্টি হয়ে গেছে। ডায়মন্ডকস কিন্তু সদ্য ফর্মে ফিরছিলেন। এবার অনেকে আবার বলবেন যে হিরোশি কিন্তু ভালো প্লেয়ার। হিরোশি অস্ট্রেলিয়ান লিগে অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে খেলতেন। এই জাপানি স্ট্রাইকারকে এমনিতে ইস্টবেঙ্গলের পাওয়ার কথা নয়, কারণ অ্যাডিলেড ইউনাইটেড টিমটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাকে পাওয়া যায়। ইনি অস্ট্রেলিয়ান লিগে যেরকম জেমি ম্যাকলারেন আমরা জানি প্রচুর গোল করেছেন, সর্বোচ্চ গোলদাতা, ইনি অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে লাস্ট ইয়ার 26 ম্যাচে 10টা গোল করেছেন। তার আগের বার 27 ম্যাচে 15টা গোল করেছেন। তার মানে তাকে অ্যাডিলেড ইউনাইটেড নিয়মিত খেলিয়েছে। এবার তিনি এসে যদি গোল মিস করেন, কিছু বলারই নেই। প্রশ্ন হচ্ছে তিনি কি যথেষ্ট ফিট? কোচ কি অ্যাটাকিং ইউনিটটা যথেষ্ট ফিট রাখতে পেরেছেন? আগের ইস্টবেঙ্গল সম্পর্কে বলা হতো টিমটা ভালো নয়, সাইড ব্যাক ভালো নেই, মিডফিল্ড ভালো নেই। এখন সব ঠিকঠাক হয়ে গেছে, তাহলে টিমটা জিততে পারছে না কেন? এই উত্তর তো অস্কার ব্রুজোকে দিতেই হবে। এর উত্তর কোচ না দিলে কে দেবেন? যে তুমি গোল করতে পারছো না কেন, প্রত্যেকটা ম্যাচ টাই ব্রেকারে চলে যাচ্ছে কেন, এবং গত 14 মাসে 4টে টুর্নামেন্ট খেলে তুমি একটাও ট্রফি দিতে পারোনি, তাহলে তোমায় রাখবো কেন? এবার স্ট্রাইকার হিরোশিকে কি বদলানো হবে জানি না। ট্রান্সফার উইন্ডো জানুয়ারিতে খুলছে,
এবার ট্রান্সফার উইন্ডোতে যে কর্মকর্তারা আকৃষ্ট হবেন তারা তো জানেন না এখনও যে আইএসএল পুরোপুরি হবে না, একটা টিম যে প্লেয়ার কিনবে কিভাবে কিনবে। তবে কোচের জন্য ট্রান্সফার উইন্ডোর দরকার নেই, যে কোনো সময় কোচকে বিদায় দেওয়া হতে পারে। এবার ইস্টবেঙ্গল কি অস্কার ব্রুজের সঙ্গে তাদের গাঁটছড়া সাঙ্গ করবে? পুরো ব্যাপারটা এখন তো আর কর্মকর্তাদের উপর নেই, ইমামই ঠিক করবেন, যে ইমামি ইউনাইটেড ঠিক করবেন, ইস্টবেঙ্গলের সঙ্গে হয়তো কথা বলবেন, কিন্তু ইভেনচুয়ালি তাদের ডিসিশন, যে তারা যেটা ঠিক করবেন সেটাই হবে। প্রশ্ন হচ্ছে যে ট্রফি না দেখে তারাও তো ক্লান্ত, ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লান্ত, দিনের পর দিন মাসের পর মাস চলে যায়, টিম খেলেই চলে, কোনো ট্রফি জেতে না। এবং ভেবে দেখুন আবার লাস্ট ট্রফি সেই কার্লোস কোয়াদ্রাত দিয়ে গেছেন, তারপরে টানা ট্রফিহীন একটা মরুভূমির মতো ইস্টবেঙ্গলের ফুটবল সফর চলেছে। কাউকে না কাউকে কোথাও না কোথাও তো জবাবদিহি করতেই হবে। প্রশ্ন হচ্ছে সেই লোকটা কে? সেই লোকটা আপাতত কোচ, তাকে কিন্তু বলতে হবে যে কেন এরম ক্রমান্বয়ে ঘটেই চলেছে এবং আর কত সময় আমি পাবো। আর তো এখন কোনো টুর্নামেন্টও নেই আইএসএল ছাড়া যে এইটা খেলে আমি বলবো যে এটা আমি জিততে পারি। কাজেই ইস্টবেঙ্গলের আবার পোস্টমর্টেমের সময় খুব কঠিন সময়, এবং গৌতম গম্ভীরের মতোই অস্কার ব্রুজও এমন একটা মেরুতে যেখানে হাতের কাছে কোনো বন্ধু বা কোনো হেল্পের কোনো ব্যাপার দেখা যাচ্ছে না। গৌতম গম্ভীরের তাও অভিষেক শর্মা আছে আগামী দিনে, অস্কার ব্রুজোর তাও নেই। যাচ্ছে এটা ছোট্ট বিরতি। লায়নেল মেসির টিকিট ফিকিট দিয়ে এমনিতেই তো চারপাশ থেকে লোকে টিকিটের জন্য পাগল করে দিচ্ছেন, তাদের বলতেই পারছি না যে আমার নিজের কাছেও কোনো টিকিট নেই, টিকিট পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমাকে কর্পোরেটেরও 2-4জন ফোন করেছিলেন যে কিভাবে টিকিট পাওয়া যায়। আমি একজন যারা একটা টিকিটের একটা মানে কি বলবো, এটা বিভিন্ন বম্বেতে, দিল্লিতে, এখানেও অনেক কর্পোরেটরা মেসির সময় কিনে নিয়েছেন। এরকমই একটা কোম্পানিকে আমি জিজ্ঞেস করছিলাম যে বম্বেতে মেসির ম্যাচে দেখতে হলে বা মেসির সঙ্গে ছবি তুলতে হলে কী করতে হবে। ওরা বললেন যে আমরা বিক্রি করছি এক একটা টিকিট, বললেন দিল্লির টিকিট নিঃশ্বাসিত, বম্বের 2টো বাকি আছে, এবং সেটাও আমি কথা বলেছি গত পরশু, হয়তো ওটাও বিক্রি হয়ে গেছে। কিন্তু আপনাদের একটা আন্দাজ দিই যে 9.5 লাখ টাকা এবং জিএসটি দিলে, 9.5 লাখ টাকা এবং জিএসটি পেমেন্ট করলে এক একজন লোক মেসির সঙ্গে ছবি তুলতে পারবেন, মেসি তাকে আর্জেন্টিনার একটা জার্সি উপহার দেবেন, এবং তিনি মেসি যে ম্যাচে স্টেডিয়ামে থাকবেন সেই ম্যাচে একটা বক্স টিকিট পাবেন। ওখানে আর মেসির সঙ্গে দেখা হবে না, মেসির সঙ্গে দেখা হবে হোটেলে, অর্থাৎ ছবি তুলতে পারবেন, আর্জেন্টিনার একটা জার্সি মেসি তাকে উপহার দেবেন, এবং ইভেনচুয়ালি 9.5 লাখ এবং জিএসটি নিয়ে 10 লাখের উপর খরচ চলে যাবে। অর্থাৎ খুব কম, সহজ কথায় বলতে গেলে মেসির সঙ্গে ছবি তুলতে গেলে 10 লাখেরও বেশি, কারণ এই ছবিটার দিকেই সবাই তাকিয়ে আছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, তাতেই যেরকম উন্মাদনা, বম্বে, দিল্লি, এগুলোকে তো ফুটবলের শহর বলা হয় না, কিন্তু মেসিয়ানা এত তীব্র যে সেখানেও টিকিট প্রায় নিঃশেষিত। কলকাতার কথা তো ছেড়েই দিন। সেই মেসি কালকে রাত্রিরে ইন্টার মায়ামিকে আবার একটা ট্রফি দিলেন। এই ট্রফিটা MLS কাপ। এই ট্রফিতে গত বছর প্রথম রাউন্ডে ইন্টার মায়ামি হেরে গিয়েছিল। অর্থাৎ মারাদোনা যেরকম নাপোলিকে ট্রফি দিয়েছিলেন, যে নাপোলি প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, মেসি ততটা কৃতিত্বের না হলেও যথেষ্ট কৃতিত্বের যে ইন্টার মায়ামিকে তিনি ট্রফি দিলেন। কালকে রাত্রিরে 3-1 জিতল ইন্টার মায়ামি, যেখানে 2টো অ্যাসিস্ট গোল করিয়েছেন মেসি। যেখানে তাকান তিনি সেখানেই সোনা। টোটাল 48টা ট্রফি জেতা হয়ে গেল। আমি জাস্ট কালকে রাত্রিরে ভাবছিলাম যে মারাকানায় ফাইনাল হারার পর যখন নিষ্পন্দ তিনি হেঁটে গিয়েছিলেন প্রাইজ নিতে, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নিতে, তখন মনে হয়েছিল এই শেষ। জীবনে বোধহয় কখনো কোনো কিছুই শেষ হয় না। নিজের উপর আস্থা রাখলে, নিজের স্কিলের উপর আস্থা রাখলে, নিজের ক্রাফটের উপর আস্থা থাকলে ফিরে আসা যায়। কিভাবে ফিরে এলেন মেসি? বিশ্বকাপ, তার আগে একটা টুর্নামেন্ট আর্জেন্টিনার হয়ে, এবং এইটা মায়ামির হয়ে, এভাবেও ফিরে আসা যায়। লিওনেল মেসি, আপনি আপনার কলকাতার সফর ঘিরে যে আরও ঢক্কানিনাদ বাড়বে কোনো সন্দেহ নেই, কিন্তু ডেভিড বেকহাম আপনাকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন দেখলাম। সেই বেকহাম যিনি ফুটবল জীবনে ইংল্যান্ডকে বিশ্বকাপ দিতে পারেননি, অনেক কিছু অপূর্ণ হয়ে গেছে ফ্যানদের কাছে। কিছুদিন আগে মুম্বাইতে এসেছিলেন, এসে যাদের সঙ্গে দেখা হয়েছে অনেককে বলেছেন মেসির প্রতি তার গভীর কৃতজ্ঞতার কথা। কালকে রাত্রিরে আবার কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি শুধু ভাবছিলাম লায়নেল মেসির উইশ লিস্টে তাহলে আর কি বাকি থাকলো? চাঁদে যাওয়া হতে পারে। আজকের মতো এখানেই স্টেডিয়াম বুলেটিন শেষ করলাম। আবার ফেরত আসবো কালকে বারবাটি ম্যাচের এক্সাইটিং রিপোর্ট নিয়ে। জয়জ্যোতি ঘোষ তো ওখানে আছি। শুভরাত্রি।